দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, একুশের চোখের এবারে পর্বে অতি সাধারণ একজন মানুষকে একটু অসাধারণভাবে পরিচয় করাবো। আপনি যিনি শহরে বিলাসী জীবন ভোগ করছেন, অথবা আপনি যে কিনা গ্রামে থেকেও আয়েশি সময় পার করছেন শুধুমাত্র সেই মানুষটির জন্যই। যার ঘুম ভাঙে কাজ করবার জন্য আর দিন শেষে রাতের ঘুম শুরু হয় সেই কাজের কথাই চিন্তা করে। দর্শক, জীবন আর জীবনের স্বপ্ন যার চার দেয়ালের মাঝে বন্দী, সেই মানুষটিকে আমরা নাম দিয়েছি কাজের মেয়ে। মেয়ে মানে মানুষ, মানুষ মানেই অধিকার আছে বেঁচে থাকবার, অধিকার প্রতিষ্ঠা করবার। কিন্তু কেমন আছে সেই মানুষটি? দর্শক, সামান্য কিছু টাকার জন্য বন্দী হওয়া সেই মানুষটির চার দেয়ালের প্রতিটি গাঁথুনিতেই কষ্ট আর নির্যাতনের ছাপ এঁকে দেয় আপনার আমার মতো সভ্য সমাজের কিছু অসভ্য মানুষেরা। সেই সব মানুষের করুণ কাহিনী জানাতে আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। চলুন জেনে আসা যাক তাদের গল্প। বিয়ের বয়স পার হয়ে যাবার পরও বিয়ে করেননি। স্বামীর ঘরে গেলে হয়তো অভাবের সংসারের ছোট চার ভাই বোন আর বাবা মার পাশে থাকা হবে না। অন্যের স্বপ্ন রঙিন করতে নিজের স্বপ্নই তুলে দিয়েছিলেন পরের হাতে। বাসা বাড়িতে কাজ নিয়েছিলেন আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য। কিন্তু পরিশ্রমী মানুষটির সব স্বপ্নই আজ নিথর, নিস্তব্ধ। গল্পটা রাজধানীর আজিমপুরের নাসরিন নামের এক কাজের মেয়ের। অথচ মারা যাবার কিছুক্ষণ আগেও এই বাসাটি আগলে রেখেছিলেন মায়ের মতো করেই। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করতেন, যে কারণে ধোয়া মোছা থেকে শুরু করে রান্না বান্না সহ সব ধরনের কাজই তাকেই করতে হতো। সকাল থেকে সন্ধ্যা দম ফেলার সময় ছিল না নাসরিনের। তারপরও খুশি করা যায়নি মালিককে। ঠিকমতো টাকা পয়সা দিত না, নাসরিনের বাবা মায়ের সঙ্গে দেখাও করতে দেয়া হতো না সময় মতো। আর এসব নিয়ে কথা বলতে গেলেই গৃহকর্ত্রী তাকে নির্যাতন করতেন। আমার মেয়ে কইছে, মা আমার বাল থেকে না অনেক দাদি করে আমি এনে থাকুম না, 2টা মাস থাকুম। এর অবস্থা আপ দিতে যে আমি মানুষরা ও মেয়ে পড়তে যাবি, আমি যাইতে পারবি না। সংসারের আর্থিক টানাপোড়েন গোছাতে গিয়ে নিজের জীবনেই যে এমন টানাপোড়েন নেমে আসবে তা হয়তো অজানাই ছিল নাসরিনের। নাসরিনের সবচেয়ে আদরের মানুষ ছিল তার ছোট বোন। বোনের চলে যাওয়াতে বুক ফেটে কান্না ছাড়া তার যেন আর কিছুই বলার নেই। আমার আপুর অনেক আশা ছিল, আমার আপু আত্মহত্যা করতে পারে না। আমার আপুর বিয়ের কথা কইলে আমার আপু বিয়ে করে নাকি, আমি বিয়ে করব না, আমার ভাই বোনেরা থাকবো কেটাইলে। গেল 10 নভেম্বর আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায় 61/এর 5ম তলায় খুন হন গৃহকর্মী নাসরিন। অবশ্য কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বাসার মালিক আর পুলিশের কাছে সন্দেহাতীতভাবেই নাকি মনে হয়েছে সে আত্মহত্যা করেছে। অপমৃত্যু মামলা হয়েছে, অপমৃত্যুতে কাউকে আটক করা যায় না। আর আটক করার তো কোনো সিমটম নাই, যেহেতু ওরা নারীর মাধ্যমে পুরো শরীরে আমরা চেক করছি, দেখছি কোথাও আঘাতের চিহ্ন পাই নাই। কিন্তু আশপাশের লোকজন বলছেন নাসরিনকে মাঝে মধ্যেই মারধর করা হতো, আর নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে বলেও জানান তারা। হয়তো মারতে যেয়া বেজায়গায় কোনো লাথি দিয়েছে, মরে গেছে, মরে এখন কিভাবে বাঁচানোর লেগা মনে করেন যে ওটা ঝুলাই দিছে, যে বেঁচে দেবো আত্মহত্যা করছে। যেখান থেকে নাসরিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেই বাথরুমে ফাঁস নেবার মতো কোনো উপকরণই নেই। এখান থেকে গলায় দড়ি দিয়ে মরছে। আচ্ছা, আপনার কি মনে হয়, মানে সে আমার চাইতে খুব এতটুকু উচ্চ হবে, তো একটা মেয়েকে এখানে গলায় দড়ি দিয়ে মরা সম্ভব না? গলায় দড়ি দিয়ে মরা সম্ভব না। এই যে এত নিউজ হইবিটা খার হইলে মনে করেন আর নটা এত হনি লাগে জানি গিট্টুরা তুই আর দিছে এমনি দিলারে যে এমনি এমনি এটা রশিটা বান্ধা, মনে করলে খার হয়ে যাইতে পারতো, মাটিতে বদ্ধ খারের জায়গা, কে মরতে চায় না। নাসরিনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় থাকাকালীন কেউ একজন সেই সময়ের একটি ছবি তুলে রেখেছিল। সেই ছবি দেখলে যে কেউই ঠাউর করতে পারবে আসলে তাকে মারার পর ঝুলিয়ে রাখবার চেষ্টা করা হয়েছিল। কিন্তু মারা যাবার পর লাশ ভারী হয়ে যাবার কারণেই হয়তো তাকে আর উপরে ওঠানো সম্ভব হয়নি। অবশ্য তাতেই ঝামেলা শেষ, কারণ পুলিশকে তো বোঝানোই গেছে আত্মহত্যা করেই নাকি মৃত্যু হয়েছে নাসরিনের।
মামলা যদি করে আপনি পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আসেন, আপনার কয়বার মামলা করার মামলা তো এনে হয়েছে, কে মামলা করলো, আপনি যে বাড়িতে মার্ডার হয়েছে এই বাড়ি এলাই করছে, মেয়ে মরলো আমার, পুলিশ নিয়ে যাবো মামলা করবো, এটা আপনি কোন আইন ভাই, এটা কেমন কথা বলেন? আপনার এত কিছু আমি বুঝতে পারবো না, আপনি কাগজ নিয়ে আসেন, ওর পরে মামলা হইবে, এর আগে কোনো মামলা হইব না। তারপর আমি সরাসরি লালবাগ থানায় গেছি, যেহেতু আমার থানা কোনো নাম্বার নাই, লালবাগ থানায় যে পুলিশ নিয়ে আসছে, ইন দ্য মিন টাইম ওর মা আসছে, এই আপনার এসে দেখছি। ইফতেখারের শাশুড়ির দাবি তারা নাকি নাসরিনকে খুবই আদর করত। আমি ওকে চা করে ওর হাতে দিতাম, ও চা করে আমাকে হাতে দিত, মানে এইরকম সম্পর্ক একটা আপনের মত। ও আমাদের মধ্যে এরকমই ছিল। ওরা তো এখন অবজেকশন এরকম দেবেই, ওদের মেয়েটা হাইছে ঠিকই, কিন্তু 100টা চোখের পানি কিন্তু ওর মায়ের পড়েনি, তার চেয়ে বরং আমাদের চোখের পানি পড়ছে। এখনো মনে বললে আমাদের কান্না, সত্যি কথা। তাকে ঝুলন্ত অবস্থায় দেখার পর বাঁচানোর জন্য মাথায় নাকি পানিও ঢেলেছিলেন। এবার হ্যাঁ হয়েছে, মাথায় পানি ঢালছে। হ্যাঁ, মাথায় পানি ঢালছে। অথচ আমাদের মনে আছে নাসরিনের মা বলেছিলেন তার মেয়ের লাশ ঝুলন্ত অবস্থায় থাকলেও পুলিশ বা ওই বাসার কেউই তার ধারে কাছেও যাননি। নাসরিনের মাকেই মৃতদেহ নামাতে হয়েছে। বাসায় দিয়ে এরা কেউ নেই বাসায়, এর মায়া গেট খুলছে আর আমরাও ঢুকছি, এর মায়ও কয় না, অন্য ঘরের একটা বাড়িতে কয় আপনার মায়া গোসলখানায় গলা ঘাসিতে মরে রয়েছে, আমি যাই গেট খুলে দিই, আমার মায়া এমনি 8টা ঝুলা রয়েছে। তাহলে গৃহকর্ত্রী মাথায় পানি বা ঢাললেন কখন? এইভাবে হ্যাং হয়ে আছে তো, আমি এইভাবে হ্যাং হয়েছে, মাথায় পানি ঢালছে। হ্যাঁ, মাথায় পানি ঢালছে। হ্যাঁ হ্যাঁ, পানি ঢালছে। ওটা কি আর বলছে? দর্শক, ঘটনার ভেতরে গেলে হয়তো আরো অজানা তথ্য বেরিয়ে আসতো, কিন্তু তার আগেই পুলিশ ঝামেলামুক্ত হয়েছেন ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে। বিভিন্ন ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা গেলেও গৃহকর্মীদের ক্ষেত্রে সততা আর সহমর্মিতা নিয়েই এগিয়ে আসেন পুলিশ প্রশাসন। কিন্তু সেই আবেগ খুব বেশি দিন থাকে না বলেই বন্ধ হচ্ছে না গৃহকর্মীদের খুন আর নির্যাতনের ঘটনা। 24/11/2013 আবারও গৃহকর্মী খুন, তবে ঝুলিয়ে নয়, এবারের গল্পটা একটু ভিন্ন। খুন করবার পর ফেলে দেওয়া হয় ছাদ থেকে, আর মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে বাথরুমের জানালা দিয়ে ঝাঁপ দেবার কথা বলে। ঘটনায় ফুঁসে উঠেছিলেন এলাকার সাধারণ মানুষ। বললাম যে ভাই দরজাটা খেলে গেটটা খুলে দেন, আমরা ভিতরে যাব। সে গেটটা খুলছে, লাস্টে এনে তুইলাম, এনে রক্ত পাইলাম, আমি উপরে গেছি লোকজন লয়া। সে আমারে বলে আমি এফসির বউ, আমার বালটা ফলাইবো, এমন আঙ্গুল দেখাইছে। তখন আমি স্যারের কাছে রিকোয়েস্ট করলাম যে স্যার আপনি একবার অনুমতি দেন, তার আঙ্গুলটা ভাঙিয়ে দেয়। স্যার আমার অনুমতি দেয়নি। চাই আমরা বিচার চাই, আমাকে অসহায় করে এরকম জানি নিয়ে না করে। ওই মহিলারে তো নিয়ে গেলে পরে টাকা খায় মহিলাও ছাড়ে, তো আমরা বিচারটা পাবো কিভাবে? কিছুদিন আগেও ওই একই বাসাতেই খুন হয়েছিলেন আরেকজন গৃহকর্মী। আর একবার করছে, মা রাস্তা দিয়ে মানুষের জুতা দিয়ে পিটাইতো এডিসির বউ। আপনারা যদি আসামি নামাইতে ব্যর্থ হন, তাহলে আমাদেরকে বলেন, আমরা নামাই নিয়ে আসি। একটু বিচার চাই, আমরা আসামির চেহারা দেখতে চাই, যে সে গ্রেফতার হয়েছে সেটা দেখতে চাই। তাতেও শান্ত হয়নি সাধারণ মানুষ। শেষ পর্যন্ত লাঠিচার্জ আর টিয়ার শেল নিক্ষেপ করতে হয়েছে পুলিশকে। নিচে যখন পুলিশের সাথে সাধারণ মানুষের ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল, গৃহকর্ত্রী অতিরিক্ত পুলিশ সুপারের স্ত্রী তখনও অধ্যত্বপূর্ণ আচরণ করছিলেন মানুষের সাথে। সাংবাদিকদের সাথেও তিনি একই ধরনের আচরণ করেন। আপনাকে কি বলতেছে আপনি শুনতেছেন না? আপনি কেন উত্তেজিত করছেন? আমার বাসায় কোনো কাজের ছোট মেয়ে ছিল না। রীতা হত্যার বিষয়ে তিনি নানা ধরনের খোঁড়া যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেন। চোখটা লেগে আসছে, এর মধ্যে আপনি অনেক চিল্লাচিল্লি, দরজা জানলা তো সব লক্ষ্য রাখালি, বারান্দার দরজাটা আমি ভোরবেলা উঠে খুলে দিই। এর মধ্যে আমার বড় ভাইকে বললাম রিতা কোথায়, কারণ আমার মনের মধ্যে বাড়ি দিচ্ছে, আমি জানি ওর মাথায় একটু প্রবলেম। তখন আমার বড় ভাই রিতা রিতা রিতা, আমরা বাথরুমের দরজা ভেঙে তো দেখে। তাহলে আপনার ধারণা হচ্ছে যে এখান থেকে লাভ দিচ্ছে। কিন্তু এই জায়গাটি দিয়ে একটা মানুষ হবে কোন যুক্তি আপনার কাছে? আমি নিজেই বের হতে পারবো, আমি নিজেই বেরোতে পারবো। আপনার বিশ্বাস হচ্ছে না? আপনার মাথা ঢুকবে, আপনার নিজের মাথায় ঢুকবে, হয়তো আপনার বডি যাবে না। তো স্লিম, আমার মতো স্লিম, আমার ডেচ পড়ে। এই দায়টা আসলে কি, এই দায়টা কি আপনার পড়ে কিনা কিছু আপনার কাছে কি মনে হয়? আপনি আইনের না, আমার কাছে এখন আমাকে অপরাধী, আমি অপরাধী মনে করব না, কেন আমার বিবেকে খারাপ লাগতেছে। আত্মহত্যা করছে, ওর মাথায় প্রবলেম আছে, ওর একটা মেয়ে আছে, এটার জন্য আমার খারাপ লাগছে। আর বেসিক্যালি আমার বাসা থেকে এটা করছে, এটার জন্য খারাপ লাগতেছে। যখন একটা কুত্তা পালা হয়, সেও যখন মারা যায়, যেরকম আমি একটা টিয়া পাখি পালতাম, আপনি কিছুদিন আগে মারা গেছে, আমার অনেক কষ্ট, আমি 4-5 দিন ভাতই খাই না। মারা গেলে যে অনুভূতিটা হয় আপনার কাজের বাসার মেয়েটা মারা গেছে, আপনি কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি খুব মানে দজ্জাল একটা মহিলা, একটা মানুষকে অত্যাচার করতে পারি? দেখে কার কি মনে হয়েছে সেটা বিষয় নয়, তবে কুত্তা বা টিয়া পাখির মতো ভালোবাসা নিশ্চয়ই কেউই চাইবে না।
শেষ পর্যন্ত পুলিশ তাকে আটকের নাটক সাজিয়ে তাদের হেফাজতে নিয়ে যায়, কিন্তু প্রতিরোধ করে তোলে জনসাধারণ। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গেল, ঘটনা চাপা রাখা যায়নি। পাশের নির্মাণাধীন বাড়ির ছাদে যারা কাজ করছিলেন তারাই দেখেছেন কিভাবে ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে তাকে। ওদের ছাদে হালাইছে, উপর থেকে ওদের ছাদে হালাইছে, টুটুল ব্যাগের ছাদে হালাইছে। ওই ছাদে পরে নাই, পরের থেকে এখান থেকে নিচে পড়ছে। লেবার গিলা চিল্লাইছে যে ফালাইতেছে ধরেন। অনেক উঁচু বিল্ডিং তো, ওখান থেকে দেখা যায় যখন ধরে ফেলাইছে তখন দেখছে না, ওরা দেখে দৌড়ে এসে এটার ভিতরে ওইটা ভিতরে ফালাইছে কিন্তু পরে নাই, ও পরে নিচে পড়ে গেছে। আচ্ছা, এমনিতে ফেলছে কি ওই যে বাথরুম থেকে নাকি ছাদ থেকে? ছাদ থেকে। আপনার এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ ঝাঁপ দিয়ে একটা মানুষ মারা মানে যাওয়া সম্ভব না, সম্ভব না তো, সম্ভব না সম্ভব না। তাহলে নিশ্চয়ই এখান থেকে ফেলা হয়েছে। ফেলা হয়েছে। পুলিশ অফিসারের স্ত্রীর বক্তব্য অনুযায়ী এই ভবনের 7 তলার বাথরুমের জানালা দিয়ে সে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু ঘটনাস্থলে আসলেই আসলে বাস্তবতাটি বোঝা যাবে। কারণ এই ভবন থেকে পাশের যে ভবনটি রয়েছে এটির এই ওয়ালের ঠিক ওই পাশেই কাজের মেয়ে রিতার মৃতদেহটি উদ্ধার করা হয়েছিল। কিন্তু একজন সাধারণ মানুষ তো দূরের কথা, একজন অলিম্পিকের অ্যাথলেটিক্সের পক্ষ আসলে ওই ভবন থেকে এই ভবনের প্রায় 15 ফিট জায়গা বাথরুমের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আসা সম্ভব কিনা সেটি সন্দেহই থেকে যাচ্ছে। এত কিছুর পরও রিতা হত্যায় কোনো মামলাই হয়নি থানায়। তবে মামলা না হলেও পুলিশ বলছে আসামি নাকি জেলে আছে। ওনাকে আমরা গ্রেপ্তার করেছি, ওনার ভাইকে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে কার্যবিধি 54 ধারায় গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করেছি। এই মুহূর্তে তারা জেল হাজতে আছে বলে আমরা জানতে পেরেছি। সাধারণ মানুষ হলেও কথা ছিল, একজন অতিরিক্ত পুলিশ সুপারের স্ত্রী মামলা ছাড়াই এতদিন ধরে জেল খাটছেন। অবিশ্বাস্যই মনে হচ্ছে নাকি? বিচারের নামে এমন প্রহসনের পাশাপাশি চলছে এলাকায় সাধারণ মানুষের উপর নির্যাতন। বিষয়টি নিয়ে কেউ মুখ খুললেই তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সকালবেলায় চার দোকান থেকে একজন ধরে নিয়ে গেছে, ওই দোকানে চাটা খাইতেছে, এমনিতে অন্য মানুষ আড্ডা দিতেছে, গাড়ি তো ডিবি এসে ধরে নিয়ে গেছে। এই ঘটনা নিয়ে নিয়ে গেছে সামনে দিয়ে, কিন্তু ঠিক আছে এটা জানি, কিন্তু এখন জেলে আছে না বাইরে আছে এটা তো আমরা জানি না। দর্শক, এক এক করে দুজনের খুন আর নির্যাতনের কথা যখন বলছিলাম ঠিক তখনও হয়তো লাখো চার দেয়ালের মাঝে অসংখ্য নাসরিন আর রিতারা নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের কথা জানাবো, তার আগে বিরতিতে যাচ্ছি। আশা করছি ফিরে এসেও আপনাদের সঙ্গে পাবো। জন্য ধন্যবাদ। দর্শক, নির্যাতনের কথা বলছিলাম সেই মানুষটির, যাকে কিনা সামান্য টাকার জন্য অসামান্য সব কাজ করতে হয় আপনার আমার সংসারে। তারপরও নির্যাতনকারী নির্যাতন করছে আর মুখ বুঝে সহ্য করছে নির্যাতিতরা। এ যেন বিলুপ্ত দাস প্রথার নব্য আরেক চেহারা। কাজ মানে শ্রম, আর এই শ্রম যারা দেয় তাদেরকেই শ্রমিক বলা হয়। কিন্তু দেশের প্রচলিত আইনে গৃহকর্মীদের শ্রমিক হিসেবে গণ্য করা হয়নি। দাস প্রথারও সংজ্ঞা ছিল নানা শর্ত। কিন্তু গৃহকর্মীদের নিজেদের যেমন নেই কোনো স্বাধীনতা, তেমনি কাজেরও নেই নির্দিষ্ট কোনো সময়সীমা। আর এই সুযোগে তাদেরকে দিয়ে উপরতলার মানুষেরা যেমনি ইচ্ছা সেভাবে নির্যাতন করে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর। 4 মাসের বেতন 4000 টাকা, সারাদিন কাজ করতাম। যেন আবা আমার টাকা দিন, টাকা লাগবে আমার, আমি দেশে যাবো, আর আংটিটা দিন। পরে বলতাছে কি তোর টাকা দিমু, আমার যে সোনার চেন নাই, ঘর থেকে সোনার চুরি নাই, এখন তোর টাকা দিমু কি? এটা করিয়া 1-2 কথা মারামারি করিয়া হারিয়া পুলিশ আনছে, আন্না হারিয়া পরে ধরায় দিল। ধরায় দেওয়ার পরে 1 মাস হাজত কাটছি। কাটতে আনলে আমার জামাই বাড়ি ঘর দর 70,000 টাকা বেচছে হারিয়ে এমনি সারাই আনছে। হাত পা পুরাই দিছিল কেরাসিন দিয়া। আমি প্রায় 3 বছরের মতো পাগল ছিলাম। তারপর যাই হোক আস্তে আস্তে চিকিৎসা করছে আমার বাবা মা। চিকিৎসা করার পর আমি একটু সুস্থ হয়েছি। সুস্থ হয়েই যে বাসায় কাজ করতেন ওরা কি আপনার টাকা পয়সা দিছিল এমনি চিকিৎসা? না, ওরা আমার কোনো টাকা পয়সা দেয় নাই। আর হলো আমার বেতনটাও কাটতে রেখে দিছে, কিছু টাকা দিছিল আর পুরো টাকা ওরা আমার দেয়নি। আমরা তো সরকারের কাছে চাই যে জনগোষ্ঠী যদি আছে বাসা বাড়িতে কাজ কাম করে যদি মাথা গুঁজে ঠাই দিত, কর্মসংস্থান করে দিত, তাইলে আর ওই যে বাড়ি বাড়ি যে এরকম গিয়ে ঠকর পড়া লাগতো না, মায়ের ধরে খাওয়া লাগতো না। জরিপ বলছে 2001 থেকে 2010 সাল পর্যন্ত 10 বছরে বাসায় কাজ করতে গিয়ে নিহত হয়েছেন 398 জন গৃহকর্মী। নির্যাতনে আহত হয়েছেন 299 জন, আর ধর্ষণের শিকার হয়েছেন 100 জন। সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে এ ধরনের নির্যাতনের সংখ্যাও যেন বাড়ছে পাল্লা দিয়ে। শুধুমাত্র গেল 2 বছরে গৃহকর্মী মৃত্যুর ঘটনা ঘটেছে 127 বার। যৌন হয়রানির শিকার হয়েছেন প্রায় 1/2 শতাধিক, আর শারীরিক নির্যাতনের তো হিসাবই নেই।
এ ধরনের নির্যাতন, হত্যা, ধর্ষণ ঠেকাতে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন বিচ্ছিন্নভাবে মাঠে নেমেছে মাঝে মধ্যেই, কিন্তু ফলাফল একেবারেই শূন্য। দিনরাত গৃহকর্মীদের কঠোর এই পরিশ্রমকে এখন পর্যন্ত শ্রম হিসেবেই মেনে নেয়নি শ্রম মন্ত্রণালয়। যে গৃহ শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছে তাদেরকে আমরা আইনগত সহায়তা দিচ্ছি। তো এখন ওই ধরনের যদি কোনো কিছু হয় তাহলে গৃহ শ্রমিকরা যদি গৃহ শ্রমিক নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে তাহলে আমরা তাদেরকে ফ্রি অফ কস্টে তাদের আইন সহায়তাটা আমরা দিব। একটা ঘরের মধ্যে একটি শিশু এত অসহায়, আমরা শুধু জানি যখন নির্যাতনটা একদম সহ্যের বাইরে চলে যায়, কিন্তু সে তো প্রতিদিন মানসিকভাবে নির্যাতিত হচ্ছে। হ্যাঁ, এবং এটা কিন্তু বাংলাদেশের আইনে নিষিদ্ধ। 14 বছরের নিচে কোনো শিশুকে কাজে দেওয়া যাবে না, কোনো অভিভাবকও দিতে পারে না, কোনো নিয়োগকর্তাও নিতে পারে না। আর গৃহ শ্রমিকের কাজটা যদিও সরকার বলতেছে এটা ঝুঁকিপূর্ণ তালিকায় নেয়নি, কিন্তু সব দিক দিয়ে এটা আন্তর্জাতিক জাতীয় মানদণ্ড অনুযায়ী এটা ঝুঁকিপূর্ণ কাজ। দর্শক, যাদের দিনরাতের কঠোর পরিশ্রমকে আমরা কাজই মনে করি না, নির্যাতন তো তাদের সইতেই হবে। কখনো আবার সেই নির্যাতনের মাত্রা এতটাই পাষণ্ড রূপ ধারণ করে যে মানুষের জন্য এই কথাটি যেন পৃথিবীর সবচাইতে মিথ্যে মনে হয়। নাচ গানের আড়ালে এসব শিশুদের জীবনে যা ঘটে গেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। ইউনিসেফের অর্থায়নে অপরাজেয় বাংলাদেশ নামের সেবা ধর্মী প্রতিষ্ঠানটিতে রয়েছে বিভিন্ন ধরনের ছিন্নমূল শিশু। এদের অধিকাংশই অন্যের বাসায় কাজ করত, কারো বয়স 7, 8 বা 15-এর বেশি না। তারপরও তাদের অর্থনৈতিক অসচ্ছলতার কারণেই অভিভাবকেরা কাজ করতে দিতে বাধ্যই হয়েছিলেন। ছোট্ট দুটো হাত দিয়ে সংসারের বড় বড় কাজ করবার আপ্রাণ চেষ্টারও অন্ত ছিল না এসব শিশুদের। বিনিময়ে দুবেলা দুমুঠো পেট ভরে খাবার তাও জোটেনি। সংসারের এত কাজ করতে গিয়ে একটু ভুল হলে তার জন্য সহ্য করতে হয়েছে নির্মম নির্যাতন। আমি খুব ছোটবেলায় হারিয়ে গেছিলাম। আমার মা বাবা আমাকে কাজের বাসায় দিয়েছিল, সেখান থেকে আমাকে ঝাড়ুর শলা দিয়ে পিটাতো, তারপরে লাঠি দিয়ে মারতো, তারপরে আমাকে খুন্তি দিয়ে সেক দিত হাতের মধ্যে, লাঠি দিয়ে মারতো, তারপর ডাল ঘুটনি, তারপর খুরছেন, অনেক কিছু আমাকে মারধর করতো। কোনো কাজ পাই না, এই জন্য আমাকে মারছে। আমি আর অনেক ছোট ছিলাম। পরে একদিন আমাকে ময়লা ফেলতে বলছে, আমি ময়লা ফেলতে যে ওখান থেকে আমি চলে আসছি। আমি কোনো রাস্তাঘাট চিনি না। তারপর ওখান থেকে আমাকে একটা হুজুরে সোজা থানায় নিয়ে গেছে, আমি থানার থেকে এখানে আসছি। ওই যে আমার অনেক ভাই বোন আছে তো গরিব, আমরা খাইতে পারি না, এর লেগে পাঠাইছে। কাপড় দিতাম, তখন হাড়ি পাতিল দিতাম, ওরা খাইতো, খেতে আমাকে প্লেট দিত, আমি প্লেট দিতাম। তারপরে খেতে দিত না, সেখানে আমার মা তো অল্প অল্প করে খাবার দিত। অত্যাচার নির্যাতন সহ্য করতে না পারলেও বন্দি খাঁচা থেকে তাদের ছুটি নেবার সুযোগ ছিল না, যে কারণেই ফাঁক পেয়ে বেরিয়ে পড়েছে শহরের অচেনা পথ ধরে, যাদের কেউ কেউ আজও পরিবারের কাছে হারানো অতীত। যে বাসাটায় কাজ করে সেখানে আর কি অত্যাচারিত হচ্ছে, ঠিক মতো খাবার দেয় না, এটা আমি খুব কমন সিনারিও, যে ঠিক মতো খাবার দিচ্ছে না, প্লাস হচ্ছে অতিরিক্ত ওদের বার্ডেন হয়ে যাচ্ছে। যেসব শিশুরা তারা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছে, যদি তারা যেতে চায় তার মা বাবার কাছে, সেখানে যদি একটা ভালো ভবিষ্যতের আশা থাকে, আর তা না হলে তাদের যদি দীর্ঘস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করার দরকার হয়, সেক্ষেত্রেও আমরা সম্পূর্ণভাবে আমরা সক্ষম। ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে তাদের স্থান হয় কোনো চাইল্ড কেয়ার সেন্টারে। সেখানে বাবা মা ছাড়া হয়তো অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু কোনো কিছুই কি বাবা মায়ের অভাব পূরণ করতে পারবে? আমার বাবা মা যেন আমার টিভিতে দেখে আমাকে যেন নিতে আসে। বাবা মা, আমি তোমার সাথে এক হতে চাই, আমাকে নিয়ে যাও। এদের অনেকে আবার যৌন নির্যাতনের শিকারও হয়েছিল। আমার নাম সুমি, আমি একটা বাসায় কাজ করতাম, সেখানে আমাকে একটা ছেলে নির্যাতন করতো রাত্রেবেলা। তখন আমি অনেক ভয় পাইতাম, চিল্লাতে লাগলে আমাকে ছিঁড়ে দেখাত। তখন আমি বলতাম আমাকে আপনি এরকম করছেন কেন, আমাকে ছাড়, বলে আমাকে ছাড়তো না। তাও নিচ্ছে আমার সামনে দাও ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকতো। তখন আমি খুব ভয় পাইতাম, তখন আমি কিছু বলতাম না, চুপ করে থাকতাম। তখন একদিন মহিলাকে আমি বললি, জানতে আমাকে ভাইয়াটা এরকম করে, তখন উনি বিশ্বাস যায় না, বলে না আমার ভাই এরকম করবে না, আমার ভাইকে আমার মা বাবা জন্মেছে, আমরা এক রক্ত, আমরা জানি না কি তারা কিরকম করবে না করে। আমার ভাইয়া তখন সবাই বিশ্বাস করেন। অনেক শিশু যখন ওই পরিবার থেকে বেরিয়ে আসে, কারণ সে গ্রাম থেকে সরাসরি ওই পরিবারেই কাজ করেছে, আর সে কখনো কিন্তু রাস্তায় বের হয়নি।
আর যখন রাস্তায় বের হচ্ছে তখন সে বাসাটাকে সে আর আইডেন্টিফাই করতে পারেনি, এটা আমাদের জন্য অনেক সমস্যা হবে, তখন আমরা ওই পরিবারটাকে খুঁজে পাই না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি যে আমরা আমাদের সেফ হোম রয়েছে চাইল্ড হেল্পলাইনের, অপরাধ বাংলাদেশের সেফ হোমের মাধ্যমে আমরা তাকে দীর্ঘ সময় কথা বলার পর যদি তার তাকে সরজমিনে নিয়ে যায়, যদি আইডেন্টিফাই করতে পারে, তখন আমরা ওই পরিবারকে আইনের মাধ্যমে আইন সহায়তা নিয়ে তাদের সাথে এই বিষয়গুলোকে আমরা সুরাহা করে থাকি। তারপরও সান্ত্বনার কথা, তারা আজ মুক্ত বিহঙ্গের মতো উঠতে পারছে, কিন্তু এখনো অনেক পাখি হয়তো বন্দী রয়েছে দাসত্বের বেড়াজালে। মুক্ত হওয়াটাও তাদের জন্য অনেক কঠিন স্বপ্ন। মুখে আগুন দিচ্ছে, আগুন দিচ্ছে। এদের একজন আদরি। মানবতার নিকৃষ্ট এমন নির্যাতনের চিহ্ন দেখে গোটা দেশের মানুষ কেঁদেছিল, কিন্তু ধনীদের টাকার কাছে সেই আবেগও বিক্রি হয়ে যাবার আশঙ্কা তো রয়েছেই। তারপরও আসার কথা হলো পুলিশ প্রশাসনের একান্ত প্রচেষ্টায় আদুরিকে যারা নির্যাতন করেছিল ওইসব অমানুষদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে, কিন্তু শেষ বিচার পাওয়া নিয়ে এখনো সংশয় রয়েছে পরিবারটির। আমি একটা চাই বিচার, সূক্ষ্ম বিচার চাই, বিচার চাই আমার মাইয়াটা যে এরকম করছে, রোজ এরকম করে। মা আদুরিদের অনাদরে থাকবার গল্প হয়তো বলে শেষ করা যাবে না দর্শক। আর্থসামাজিক প্রেক্ষাপটে আপনি আপনার সন্তানকে কারো বাসায় কাজ করতে পাঠাতেই পারেন, কিন্তু তার আগে আপনাকে খোঁজ নিয়ে দেখতে হবে ওই বাসায় কে থাকে, কারা থাকে, আপনি তাদেরকে চেনে নিবা কিনা। সন্তানদের উপার্জনের টাকা আনবার আগে সে ভালো আছে কিনা সেটার খবরও জানতে হবে সবার আগে। দর্শক, গেল 21শে নভেম্বর 21-এর চোখ অনুষ্ঠানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান নিয়ে একটি পর্ব প্রচারিত হয়েছিল। অনুষ্ঠানটি প্রচারের পর দেশ ও দেশের বাইরের দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সেই অনুষ্ঠানের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছেন এপিবিএন-এর এডিশনাল ডিআইজি ডক্টর হাসানুল হায়দার। হাসানুল হায়দার মনে করেন এই প্রতিবেদনের ফলে আর্ম পুলিশ ব্যাটালিয়ন ও তার সম্মানহানি হয়েছে। তার দাবি 18টি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি সত্য নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দফতরকে কিছু না জানিয়ে তার বিরুদ্ধে আদেশ জারি করেছিল। চাকরি জীবনে যখন যেখানে নিয়োগ দেওয়া হয়েছে সেখানেই শতভাগ নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছে। এদিকে 21-এর চোখের প্রতিবেদনটি তৈরি হয়েছিল সংশ্লিষ্ট নথিপত্র ও সাক্ষাৎকারের ভিত্তিতে, ব্যক্তি বিশেষকে হেয় কিংবা সুনাম ক্ষুণ্ণ করতে নয়। দর্শক, 21-এর চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর অনিয়মের দিকে। আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ, অবিচার, তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না। 21শে টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে, তুলে ধরবে আপনাদেরই কথা। আমাদেরকে লিখতে পারেন প্রযোজক 21-এর চোখ, 21শে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-tv.com এই ওয়েবসাইটে। কথা বলতে পারেন 0197212123 এই নম্বরে। দর্শক, 21-এর চোখ পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার রাত 3টা আর শুক্রবার সকাল 9:30। ভালো থাকুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গে থাকুন। বিদায়।